সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিদেশের গল্পের আমাদের আজকের পর্বে। আপনারা যেমনটা জানেন যে বিদেশের গল্প এটি শুধুমাত্র একজন প্রবাসী জীবনের গল্প নয়, এটি মূলত একটি সংগ্রামের, স্বপ্নের এবং নতুন করে পথ চলার কাহিনী। বিদেশের গল্প এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি শুনবেন বাস্তব জীবনের সাহসী সিদ্ধান্ত, পেশাগত পরিবর্তন, প্রবাসী চ্যালেঞ্জ আর অভিবাসনের ভেতর বাহির সবকিছুই শুধুমাত্র প্রবাসীদের মুখ থেকেই। আজকের গল্পে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডাক্তার ময়ূক চৌধুরী। ডাক্তার ময়ূক চৌধুরী সুদূর সুইডেন থেকে আমাদের সাথে জয়েন করেছেন। ময়ূক চৌধুরী পড়াশোনা করেছেন চীনে। চীনের একটি আধুনিক ক্যান্সার হাসপাতালে কাজ শুরু করার পর বাংলাদেশেও কিছুদিন কাজ করেছেন এবং তারপরে তিনি সুইডেনে পাড়ি জমিয়ে উমিয়া বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন এবং এখন কাজ করছেন একজন আবাসিক চিকিৎসক হিসেবে। আমরা এই পুরা গল্প এবং তার ইন্ট্রোটা তার মুখ থেকেই শুনবো। ময়ূর চৌধুরী, কেমন আছেন আপনি? এই তো হ্যাঁ, ভালো। আপনার কি খবর? এই তো ভালো আছি। তো আজকে তো ছুটির দিন, কেমন কাটে ছুটির দিন? অলস সময়। সাধারণত তো লম্বা ঘুম বা একটু আরাম আয়েশ করার সুযোগ পাওয়া যায় না। তো ছুটির দিনগুলোতে এইসব চান্স একদম নেওয়া আর কি। ওকে। তো আমি আমাদের দর্শকদের সামনে যেমনটা আপনার পরিচয় দিচ্ছিলাম পুরোটুকু দেইনি, কারণ আমার মনে হয় যে আপনার মুখ থেকেই যদি জার্নিটা শুনি যে কিভাবে মূলত সব শুরু হলো, এই যে বাংলাদেশ থেকে চায়না, চায়না থেকে বাংলাদেশ, তারপরে সুইডেন, এই পুরা গল্পটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আহ, গল্পটা আসলে আরেকটু আগে, মানে আমি যখন কলেজে পড়ি নরডেমে, তখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ার সময় আমাদের একটা ইন্টার কলেজ ফেস্ট ছিল। আমরা লখনৌতে গেলাম। সেটা ছিল আমার প্রথমবারের মতো একটা একাডেমিক এনভায়রনমেন্টে দেশের বাইরে যাওয়া। তো সেখান থেকে অনেক স্কুল, নেপাল থেকে, ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স থেকে, শ্রীলঙ্কা থেকে, ইউএই থেকে অনেক স্কুলের সবাই এসেছিল। উই হ্যাড গ্রেট টাইম। এবং অ্যাকচুয়ালি সে সময় থেকে আমার ছিল যে না, আমি আসলে আউট এক্সপ্লোর মোর, আর একটু কালচার দেখা। এই ব্যাপারটা সবসময় ভিতরে ছিল। তো তারপরে সেজন্য ইন্টারের পরে জানতে গেলাম, তখন একটা তাদের মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটিতে একটা চান্স পেলাম। সো ইট ওয়াজ গ্রেট। বাবা মা প্রথমে স্কেপটিক্যাল ছিল যে হ্যাঁ, এত কম বয়সে যাবে ছেলে, তখন নষ্ট হয়ে যাবে। তো এইগুলা করে যাই হোক তাদেরকে কনভিন্স করে আমার যাওয়া। দেন কাজ করলাম, মানে পড়ালেখা করলাম। পাস করবার পরে যেটা বললেন, আমি একটা ক্যান্সার হসপিটাল আছে এখানে, মডার্ন ক্যান্সার হসপিটাল, সেখানে কাজ করতাম। সেখানে আমাদের প্রচুর ইন্টারন্যাশনাল পেশেন্ট আসতো, মিডল ইস্ট থেকে, ইভেন বাংলাদেশ থেকেও। আমাদের একটা কনসালটেশন সেন্টার ঢাকাতেও ছিল। সেখানে কিছুদিন কাজ করবার পরে দেশে আসা। আমার বাবা একজন সার্জন, তো ইচ্ছা ছিল কিছুদিন বাবার সাথে কাজ করার। আহ, করেছি আড়াই বছর মতো। কিন্তু সেখানে কাজ করার পরে মনে হলো যে না, এখন নেক্সট স্টেজ নেবার, নেক্সট স্টেপ নেবার পালা। আম, এবং আমার ইচ্ছা ছিল রিসার্চ নিয়ে কিছু কাজ করার। রিসার্চ মেথোডোলজিস নিয়ে আমাদের সেভাবে ক্লিনিশিয়ানদের সুযোগ খুব একটা ছিল না, বা এখনো নেই, সত্যি কথা বলতে যেটা। তো তখনই আমার অ্যাপ্লাই করা সুইডিশ ইনস্টিটিউটে। তাদের একটা স্কলারশিপ প্রোগ্রাম ছিল আমাদের জন্য, পাবলিক হেলথের একটা স্কলারশিপ প্রোগ্রাম ছিল। এবং পাবলিক হেলথে তাদের বোথ কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুইটা সাইডই ছিল। ইট ওয়াজ ওয়েল ডিজাইন, খুবই ব্রড হেলথ ইকোনমিক্স সাইডও ছিল, এবং দ্য কোর্স ওয়াজ ওয়েল রেকগনাইজ। আমি ভাবলাম যে লেটস টেক দিস স্টেপ। কিন্তু এটাও খুবই টাফ ছিল, কারণ তখন আমি সার্জারিতে রেসিডেন্সি করছি। সো বিং ফ্রম হার্ড কোর সার্জারি রেসিডেন্ট টু ভেরি রিসার্চ, মানে প্রফেশনাল, হ্যাঁ। ইট ওয়াজ টাফ। তো যাই হোক, থট লাইক টু চেক ইট আউট। দেন আমি শুরু করলাম মাস্টার্স এন্ড স্টার্টেড লাইকিং ইট। সুইডেন ভালো লাগা শুরু হলো, তাদের কালচার, তাদের তাদের যে ফান্ডামেন্টাল ভ্যালু গুলোর উপরে দাঁড়িয়ে আছে তার প্রতি আমার একটা দারুণ রেসপেক্ট জমে উঠলো। কারণ আমি একটা কমিউনিস্ট দেশে থেকেছি, আমি একটা ডেমোক্রেটিক দেশে থেকেছি, আমি একটা অলমোস্ট রিলিজিয়নলেস দেশে থেকেছি, একটা রিলিজিয়াস দেশে থেকেছি। আর সুইডেন ওয়াজ ভেরি নিউট্রাল। তো এজ এ থার্ড ল্যান্ড অফ এক্সপ্লোরেশন, ইট রিলি চার্মড মি। আর তার মধ্যে আমি আরেক কিছু ঘোরাঘুরির সুযোগ হয়েছে, ইউএসএ তে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে আমার মনে হলো যে না, সো দিস শুড বি মাই ফাইনাল
ডেস্টিনেশন। তো তারপরে থেকে যাওয়া আর কি। দেন আমি রিসার্চ নিয়ে কাজ করেছি দীর্ঘ 5 বছর। লন্ডন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের হয়ে আমি কনসালটেন্সি করেছি। আমি সিডার হয়ে কনসালটেন্সি করেছি। তারপরে আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে স্টেপ ইন করি। দেন আই ওয়ার্ক ফর সায়েন্টিফিক সলিউশন স্ক্যান্ডিনেভিয়া, এবং পরে শাইন রিসার্চ। এই দুইটা অর্গানাইজেশনই যত নতুন ট্রিটমেন্ট আসে অনকোলজিক্যাল বা রেয়ার ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এসব জায়গাতে এগুলার ডেমোগ্রাফিক্যাল রিসার্চ, এপিডেমিওলজিক্যাল রিসার্চ বা মেডিসিন গুলা কিরকম কাজ করছে ইন রিয়েল ওয়ার্ল্ড সেটিং, এগুলো নিয়ে কাজ করতো। তো এগুলো করতে করতে আমার ল্যাঙ্গুয়েজও হয়ে যায় সুইডেনে, এন্ড দেন আই প্রসেসড আমার মেডিকেল লাইসেন্স, and then I started working full time as a clinician again. এখন আমি জেনারেল মেডিসিনে কাজ করছি, এবং ইন 2 মান্থস আইল বি স্টার্টিং ইন অনকোলজি। এবং তখন আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। তো এটা তখন আমার নেক্সট নেক্সট চেঞ্জ হবে আবার। গ্রেট, গ্রেট। আমার মনে হয় খুব ফ্যাসিনেটিং একটা স্টোরি, এবং আপনার জার্নিটা যেভাবে শুরু হয়েছে, আই হোপ সব কিছু স্মুথলি গেছে, বাট ডেফিনেটলি আপস অ্যান্ড ডাউনস তো আসছেই এরকম করে। সো বিদেশে যখন আমরা পড়াশোনা করতে যাই বা একটা ধরেন নিজেদের ক্যারিয়ার গড়ার জন্য ভাগ্যের তাড়নায় যাই, মোস্টলি কি ধরনের আপস অ্যান্ড ডাউনস বা চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি বা আপনি ফেস করেছেন? টক অ্যাবাউট, ওকে, আমি যদি ইয়ে করি, ডান্স নিয়ে যদি আগে কথা বলি, প্রথমে হচ্ছে যে আহ, মানে আমি কি এক্সপেক্ট করবো আর কি করব না, বা এটা টাইম ফ্রেম কি হওয়া উচিত, কোন টাইমে আমাদের কি করা উচিত, ওই জিনিসটা অ্যাসেস করা। কারণ আমরা যে সেট আপে বড় হই, বোথ বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, চায়না হোক, যেগুলো আমরা কম্পিটিটিভ খুব এনভায়রনমেন্ট থেকে আসি, তো আমাদের সোসাইটি, আমাদের গ্রোয়িং আপ খুবই নিউমেরিক মোডে যায়, মানে খুবই ব্ল্যাক এন্ড হোয়াইট, যে ওকে 5-এ বৃত্তি দিতে হবে, 8-এ বৃত্তি দিতে হবে, তারপরে এ প্লাস পেতে হবে, তারপরে ভর্তি হতে হবে, তারপরে এটা করতে হবে, তারপরে বিসিএস দিতে হবে, তারপর সো ইটস ভেরি মাচ সাকসেসের ডেফিনেশন, হ্যাপিনেসের ডেফিনেশন ইজ ভেরি মাচ কোয়ান্টিটেটিভ ইন আওয়ার সোসাইটি। আমার একটা এটা লাগবে, আমার একটা ওইটা লাগবে, ওইটা না এবং প্রত্যেকটা যে কোনো একটা স্টেপে 19-20 হয়ে গেলে জীবনের কোনো মিনিং থাকে না মানে। এবং দিস ইজ দ্য বিগেস্ট স্টেরিওটাইপ উই হ্যাভ গ্রোয়িং আপ ফ্রম দিস কালচার। সো আমারও প্রথমে এরকমই ছিল যে ওকে আমাকে এটা করতে হবে, আমাকে এটাতে বিজি নিতে হবে, তারপর এটা নিতে হবে। আমার প্রথম ডাউন এটাই ছিল বুঝতে পারা যে আমার এখানে আমার গোল কি সেট হবে। কারণ ফর দ্য ফার্স্ট টাইম পিপল স্টার্টেড আস্কিং মি অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। কারণ এতদিন পর্যন্ত ছিল যে হোয়াট আই নিড টু ডু, দ্যাটস ডিফারেন্ট। যে ওকে আমি নর্থ থেকে আসছি, এখন তখন আমার ছিল ওকে সবাই বুয়েটে যাচ্ছে, ওকে আই হ্যাভ টু গেট মেডিকেল। ওকে যদি আলাদা হয়, বের হওয়ার পরে কি করতে হবে, বাবা সার্জন, ওকে আই এম গোয়িং ফর সার্জারি, তাহলে আমাকে কি করতে হবে, 2 বছরের মধ্যে পার্ট 1 করতে হবে, দ্যাট কাইন্ড অফ থিং। ইট ওয়াজ অল অ্যাবাউট হোয়াট আই নিড টু ডু, বাট এখানে ছিল হোয়াট আই ওয়ান্ট টু ডু। সো আই থিঙ্ক প্রথম ডাউন ছিল মানে আস্কিং মাই সেলফ হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু, নট দ্য সোসাইটি আমার কাছে কি এক্সপেক্ট করে। এন্ড দেন এক্সপেকটেশন গ্রোথ যেটা থাকে, অনেক কারণে অনেক কিছু আপস এন্ড ডাউনস হয়, মানে অনেক আলাদা আলাদা প্যারামিটার্স থাকে। স্কিল অনেক সময় অনেক নতুন জিনিস শিখতে হয়, যেটা হয়তো অন্যান্য জায়গা থেকে লোকজন স্কুল থেকে শিখে আসে। অ্যাকচুয়ালি আইড লাইক টু হাইলাইট দ্যাট পয়েন্ট। আমার মনে হয় আমাদের স্কুলিং এর ক্ষেত্রে এতই গ্যাপ থাকে, যখন আমরা গিয়ে লার্জ গ্লোবাল স্কেলে কম্পিট করতে যাই, then there is a huge compensation we have to make just to be equal to others. কারণ আমাদের স্কুলিং হ্যাজ সো মাচ ল্যাকিং। আমরা কখনো থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ি নাই, আমাদের কখনো ক্রিটিক্যাল থিঙ্কিং নামে কোনো জিনিস করতে হয়নি। মানে প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট বা ইভেন প্যাডাগোলজিক্যাল বা মানে লার্নিং প্রসেস জিনিসটা কি, আমাদেরকে সবসময় জিনিস দেওয়া হয়েছে, উই পারফর্ম, উই অলওয়েজ পারফর্ম, বাট হাউ টু লার্ন, হাউ টু মানে লার্নিং প্রসেসটা কিরকম হওয়া উচিত, বা হাউ শুড আই ডিজাইন মাই ডে, দোজ থিংস ওয়ার কমপ্লিটলি নিউ ফর মি, ইভেন ডিফারেন্ট ফ্রম চায়না। কারণ চায়না হ্যাজ এ সিমিলার প্যাটার্ন লাইক আস। ইট ওয়াজ অলসো ভেরি কম্পিটিটিভ, যেহেতু অনেক লোক থাকে, সো ইউ হ্যাভ টু বি ওয়ান, দেন ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর স্লিপ, exercise, nothing. You have to just be in race. So Sweden is very different from that aspect. তো ওইখানে নিজেকে মানে ওই নেওয়ার জন্য it was challenging. And obviously it
it took time যে to understand okay what things I need to learn, what things I মানে skill wise এক্সেল শিখা বা একটু ডেটা অ্যানালাইসিস শিখা, ভালো এসে লিখা, ভালো ক্রিটিক্যাল রিপোর্ট লিখা, at the same time our মানে social behaviors, things to do, things not to do, not to ask age, not to ask religion, not to ask sexual orientation and stuff in first meet, কেন বিয়ে করছো না, কেন বাচ্চা, those kind of things যেটা আমরা সোসাইটিতে খুব ফ্রিকোয়েন্টলি করি, রিয়েলাইজ করা যে these are actually not acceptable things to do. এগুলোই ডাউনস ছিল, and then overcoming them was actually up. গ্রেট। এটা আমার মনে হয় যে আপনি দুর্দান্তভাবে বলছেন। আসলে আমাদের আপব্রিঙ্গিংটা যেভাবে হয় এবং সেখানে পড়াশোনার ওরিয়েন্টেশন থেকে সোসাইটাল ওরিয়েন্টেশন, ইভেন পলিটিক্যাল ওরিয়েন্টেশন আমাদের কেমনভাবে গ্রো করে দেয়। মানে আমার যেটা মনে হয় যে আমরা অনেক কূপমণ্ডুক হয়ে থাকি, বা আমরা এক্সপ্লোর করার ওই মানসিকতাটা আসলে ওইরকমভাবে কোনো সময় হয় না। So, Totally. যখন আপনি জিওগ্রাফিক্যাল লোকেশন চেঞ্জ করবেন, আপনার কম্পিট করতে হচ্ছে যে নট অনলি পড়াশোনা, বাট অলসো all those kind of, like exploring kind of mind. So that actually a great challenge. না, Great. টোটালি, মানে হুম, আমার ওইখান থেকে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, যখন আমার লাস্ট দুটো কোম্পানিতে when I worked even this one, so I'm sitting in many of the recruitment processes, যখন আমরা ইন্টার্ন নেই, ইভেন যখন জুনিয়র অ্যাসোসিয়েট নেই, we don't really look for genius people যারা এসে আমাদের ওভারনাইট চেঞ্জ করে দিবে। আমরা হুম, চাই একজন টিম প্লেয়ার, who will be good to everyone, যে কোনো exactly. পেইন দিবে না, কাউরে প্যারা দিবে না, লোকজন এসে পেইন দিবে না যে হ্যাঁ ভাই নতুন একজনকে নিছেন, আমরা কাজ করতে পারতেছি না তার জন্য। সো এভরিওয়ান ওয়ান্টস যে রুল ফলো করবে, ডিসেন্ট ওয়ার্ক করবে, নিজে খুশি থাকবে, ওয়ার্ক প্লেসকে খুশি রাখবে, দ্যাটস ইট। মানে আমাদের যে As ইয়ে simple as থাকে that. যে এক্স্যাক্টলি, সো ওই ওভার ড্রাইভিং জিনিসটা আমাদেরকে। ভালো একটা জিনিস পয়েন্ট আউট করছেন। এই বিষয় নিয়ে আমরা হয়তো বা আরেকটু বিস্তারিত আলোচনা করব পরে, বাট আমি একটু জানতে চাই এই যে মানে এটা আপনি কিভাবে নিবেন জানি না। যেমন ধরেন বাংলাদেশে মেডিকেল পড়তে আসে আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশ থেকে, নেপাল থেকে আসে, কাশ্মীর থেকে আসে আমরা জানি। কিন্তু আপনি এই যে দেশে মেডিকেল পড়াশোনা করতে না না চাওয়া বলবো না, বাট চায়নাতে যে পড়তে গেলেন, কি বিষয়টা ছিল, কোন জিনিসটা আপনাকে ইনফ্লুয়েন্স করেছিল এই ডিসিশনটা নেওয়ার জন্য? এক্স্যাক্টলি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ আমাদের যখন এসএসসি মানে এইচএসসির পরে যারা যায় মোস্টলি, উইচ ইজ ভেরি লেস, কিন্তু মোস্টলি মেডিকেলে কোনো অপরচুনিটিস কখনো থাকে না। সো আই ডিড এ হোল হরাইজন স্ক্যানিং। প্রথমে আমার ইয়ে ছিল হলো ওকে আমরা ইন্ডিয়াতে একটা স্কলারশিপ দিত আইসিসিআর এ, যেহেতু আমি বললাম আমার ওই তখন আমার ওই ইয়েটা ছিল, বাবলটাতে ছিল, আমি মাত্র সেকেন্ড ইয়ারে গিয়ে আসছি ফার্স্টে, যে ও আচ্ছা না এটা দারুণ মজা হয়, প্রচুর ইউনিভার্সিটিজ আছে। এন্ড দেন আমি যেহেতু বাংলাদেশের ছোটবেলা থেকে এই কনটেক্সটে ছিলাম, সো আই নিউ ইট ওয়াজ ভেরি গ্রাম্পি, খুবই স্ট্রিক্ট এন্ড অল। সো আই ওয়াজ লাইক না, আমি আই ওয়ান্ট টু টেক অ্যান এক্সট্রা স্টেজ, এইমসে যাব আমি, এটা করব, কনফারেন্সেস অ্যাটেন্ড করব। তো এইমসে গেলাম, মানে ট্রাই করলাম, তখন হলো যে না, ইন্ডিয়া তখন দে দে সেট এ বাউন্ডারি, সিঙ্গাপুর এন্ড চায়না, তখন আমি ইউনিভার্সিটি ইয়ে করছি। আই অ্যাকচুয়ালি মানে ট্রাই জার্মানি অ্যাজ ওয়েল, কিন্তু জার্মানিতে দে রিকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হুম। 2 বছরের, অ্যান্ড ইট ওয়াজ ট্রিকি, কারণ তখন মাত্র 12 শেষ হয়েছে। অ্যান্ড দেন কেম চায়না, র্যাঙ্কিংস ওয়ার রিয়েলি গুড, মানে আমি যে ইউনিভার্সিটি, ইফ আই এম নট রং, ইট ওয়াজ স্ট্যান্ডিং সামওয়্যার ইন 700 or something ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং। এইচের ভিতরে ইট কামস ইন 200, যেখানে আমাদের কারেন্ট র্যাঙ্কিং ইজ নট ইভেন ইন 2000 or something. I got it. সো দেন আমার জন্য এটা একটা হিউজ লিপ অ্যাহেড ছিল। হুম। লাইক ওকে, মানে আমি আমি যদি ডাইরেক্ট ইউএসএ তে আমি নাও পড়তে পারি, আই ক্যান স্টার্ট উইথ দিস ওয়ান, দেন প্রবলি আই ক্যান ডু ইউএস ফ্যামিলি। সো অ্যাকচুয়ালি আমার মেইন গোল ওয়াজ ইউএস। আমার একটা সেনা। খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ইয়ামিন, হি ওয়াজ রেসিডেন্ট, তো সে তখন চলে গেছিল। হি স্টার্টেড মানে তাদের তো ব্যাচেলার করা লাগে, তারপরে এমকেট দেওয়া লাগে। হি স্টার্টেড অলরেডি, হি ডিড হিজ কোর্স রেডি। এবং আমি ইয়ে ছিলাম যে কিঞ্চিত ফোমো ছিল, ছোট ছিলাম তো, মানে যে না না আমাকে যেতে হবে, এটা তো মিস হয়ে যাচ্ছে, ওকে স্টিল ওকে আমি একটা ইয়ে নিয়ে রাখি, দেন আল বি হেড। এন্ড দেন তারপর যখন আমি কোর্স ডিটেইলসে গেলাম, মানে হাউ দ্য কোর্স ইজ ডিজাইনড, মানে স্ট্রাকচার, ইট ওয়াজ ভেরি মাচ অ্যালাইন টু ইউএসএমএলই।
মানে ওই কনভার্সন এবং এন্ড ইট হেল্প মি, মানে আমি যখন চায়না মানে সুইডেনেও আসি, যেহেতু আমাদের কোর্স মানে কোর্স ক্রেডিট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মানে যেসব সাবজেক্টও থাকে, ইট ওয়াজ ভেরি মাচ প্যারালাল টু দ্য ইউরোপিয়ান কারিকুলাম অর দ্য ইউএস ওয়ান। তো আমার জন্য কনভার্সনের সময় লাগেনি, যেটা আমার মানে অন্য দেশে লাগতো বা দেশের জন্য লাগতো। বাট অবভিয়াসলি আমাদের দেশে ইটস রিয়েলি হার্ড, কারণ অনেক লিমিটেড রিসোর্সেস, অনেক পলিটিক্যাল কমপ্লেক্সিটি। এই জন্য তারা চাইলেও, আমি যেহেতু কাজ করেছি আমি খুব কাছ থেকে দেখেছি যে তারা চাইলে অনেক কারিকুলাম জিনিস আপগ্রেড করতে পারে না। ইটস ভেরি কমপ্লেক্স। ইভেন একটা 1 ইঞ্চি মানে প্রোগ্রেস করতে গেলে হয়তো ইউ নিড টু হ্যাভ 2 ইয়ার্স অফ এফোর্ট। এই জন্য আমাদের সিস্টেমটা অনেক পিছিয়ে পড়েছে অনেক ক্ষেত্রেই। আমরা স্টিল নাও আমাদের ইভেন আমাদের বাপ দাদারা যখন 2 জেনারেশন আগে যা করে যাচ্ছিল, উই স্টিল হ্যাভিং দোজ কাইন্ড অফ থিংস, যেখানে দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ আপগ্রেডেড। তো এটা আমার একটা ছিল যে আই ওয়ান্টেড টু মুভ ফরওয়ার্ড, এবং এইটাই আমার একটা রিজন ছিল নট টু চুজ অ্যাকচুয়ালি, টু স্টে ব্যাক। দ্যাটস ফেয়ার, দ্যাটস ফেয়ার ডেফিনেটলি। হচ্ছে যে যেমনটা আপনি বলছিলেন যে আমরা যেমন একটা সোসাইটাল প্রেশারে থেকে একটা গোল সেট করি ইন্ডিভিজুয়াল লেভেলে, আমাদের আমরা কি চাই সেটা চাই না। সো এটাকে আসলে মনে হয় একটু প্রায়োরিটি দেওয়া উচিত। আলটিমেটলি ওইটাই কিন্তু সোসাইটিতে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে চায়নাতে যে পড়তে গেলেন, আপনার ইউনিভার্সিটি সম্পর্কে একটু জানতে চাই, কারণ আমাদের অনেক দর্শক আছে যারা চায়নাতে পড়তে যেতে চায়, পার্টিকুলারলি মেডিকেলে পড়তে যেতে চায়, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যেতে চায়। সো আপনি যদি একটু আলোকপাত করতেন যে মানে কেমন পড়াশোনার পরিবেশ, কিভাবে গেলে ভালো হয়, মানে তাদের হুম। আসলে কি কনসিডার করা উচিত, মানে যদি একটু লাইক গাইডলাইন। আমরা যখন যাই উই আর লাইক one of the very first Bangladeshi batches initially. এখন BMDC has more clarity, এবং ইভেন চাইনিজ ইউনিভার্সিটি গুলা দে হ্যাভ লিস্টস এভরিওয়ার উইচ ইজ পাবলিশড। দে সিলেক্ট লাইক মানে 15টা বা 16টা ইউনিভার্সিটি থাকে উইচ রিক্রুট ফরেন স্টুডেন্টস, মানে টু টিচ ইন ইংলিশ মিডিয়াম। চাইনিজ মিডিয়ামের নাম্বার আর অনেক বেশি, বাট ইউজুয়ালি ফরেনাররা ইংলিশ মিডিয়ামে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে ফর অবভিয়াস রিজনস। আহ, যেটা আমার থাকবে এখানে দুই ধরনের প্রসেস থাকে। এক ধরনের থাকে যে সিএসসির একটা স্কলারশিপ থাকে। সিএসসি স্কলারশিপে অ্যাপ্লাই করলে তারা একটা পরীক্ষা নেয়, ঢাকা কলেজে হতো আমাদের সময়, অ্যান্ড দেন দ্য ইন্টারভিউ ইজ ইন এমবেসি। তারপরে 1 বছরের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়, অ্যান্ড দেন মানে ইউ ক্যান স্টাডি ইন চাইনিজ। মানে এটা এমবিবিএস হতে পারে, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, দের ইজ হোল লিস্ট। অ্যান্ড দেন এখন শুনেছি ইংলিশ মিডিয়াম দে ইনক্লুডেড, or else you can be admitted in the university, then university নিজের স্কলারশিপ আছে, then এটা based on the মানে results, then you can get মানে exception from the আর কি টিউশন হুম। ফিস। সিএসসি স্কলারশিপের সুবিধা হচ্ছে যে দে অলসো পে ইউ পকেট মানি আচ্ছা। 2 to 3 thousand। তখন ছিল $200-300, আমি জানি না এখন কত দেয়। কিন্তু ইউনিভার্সিটি স্কলারশিপে পকেট মানি নাই, বাট ডরমিটরি ফিজ ইজ ফ্রি ইন বোথ কেসেস। তো মানে হোয়াট এভার আই এম সেইং, মানে ভিউয়ার্স যারা আছেন তারা আবার ক্রস চেক করে নেবেন, কারণ হচ্ছে আই এম টকিং অ্যাবাউট থিংস ফ্রম আগের কথা। লাইক মিনিমাম 12-13 years ব্যাক। তো আমার যে ইউনিভার্সিটি ছিল, আই স্টাডিড ইন সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি উইচ ইজ দ্য ফার্স্ট মিলিটারি মেডিকেল ইউনিভার্সিটি অফ চায়না। তো এটা মানে আমাদেরকে কখনো মিলিটারি ট্রেনিং এ যেতে হয়নি, কিন্তু আমাদের সাথে যারা চাইনিজ ক্লাসমেটরা ছিল, দে টু হ্যাভ দিস কম্পালসারি মিলিটারি ট্রেনিং। দেন আমাদের আমরা টোটাল 27-28 কান্ট্রিজ থেকে প্রায় 520 or 560 স্টুডেন্টস ছিলাম, বোথ ইন মাস্টার্স অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট। হাইলাইটস আমার ইনস্টিটিউটের ছিল ডাব্লিউএইচওর যে রিজিয়নাল সেন্টার ফর ডেমোগ্রাফিক্যাল রিসার্চ, ইটস ইন আওয়ার ইউনিভার্সিটি। দেন আমাদের রিজিয়নাল যেটা হয় আর কি, ফরেন্সিক অটোপসি সেন্টার এন্ড চাইনিজ হসপিটাল হায়ারকি আছে, সো লাইক লেভেল 1 ফর দ্য মানে রিজিয়নাল ইয়ে থাকে। সো এক্সিলেন্ট ওয়ান। তো ইউনিভার্সিটি চাইনিজ যে র্যাঙ্কিং এ উই টু কাম ইন 4-5. First was Beijing University, which is like world ranking first, second আসে, দেন সাংহাই, জিয়াতং, এন্ড দেন আমরা। এখন আমি জানি না কতটুক চেঞ্জ হয়েছে। সো দ্যাট ওয়াজ আওয়ার
স্ট্যান্ডিং তখন। এখন আমি দেখেছি আরো বেশি স্টুডেন্ট আছে, অনেক, নাম্বার ইজ হিউজ, ইভেন দ্য প্রোগ্রামস আর ডিফারেন্ট। আমরা শুধু আগে এমবিবিএস এই ছিলাম আন্ডারগ্রেড মানে মোস্টলি, এখন দেখলাম অকুপেশনাল হেলথ, ইভেন নার্সিং, ডেন্টিস্ট্রি, মানে ফার্মাকোলজি, ফার্মাসি, সরি, এগুলাতেও অনেক আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস আছে। এবং আমাদের সময় আই আই ডিড অ্যান এক্সচেঞ্জ সেমেস্টার ইন থাইল্যান্ড, মাহিদুল ইউনিভার্সিটিতে, ইন সার্জারি ডিপার্টমেন্ট, ফর ফিউ মান্থস, হ্যান্ডস অন ট্রেনিং। কিন্তু এখন দেখলাম ছেলেপেলেরা আরো অ্যাডভান্স, they do a whole semester of exchange even in Europe. একটা, আমি রিসেন্টলি একটা জুনিয়রকে দেখলাম, সে প্রাগে না কোথায় সে সে ট্রেনিং করে গেছে। তো দোজ থিংস আর অ্যাকচুয়ালি প্রাইসলেস। যদি কেউ মানে একদম কোর্সের মধ্যেই একটা ক্রেডিট ইয়ে করতে পারে। আমাদের দেশেও আমার অনেক ইন্টার স্টুডেন্টরা ছিল যারা ইন্টারেস্টেড ছিল এটা করার জন্য। আমাদের যেটা প্রবলেম হয় কি, আমাদের কোর্সগুলোর লিকুইডিটি কম, যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে এক, মানে যেমন ক্রেডিট সিস্টেম এগুলো আমাদের নাই। আমাদের আমাদের সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট। সো এটাকে কখনো মানে এই পাজলটাকে কখনো মানে এক্সচেঞ্জ করা যায় না, মানে থিওরিটিক্যালি ইজ ভেরি কমপ্লেক্স। তো এটা একটা 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 প্লাস সাইড, মানে বেটার এক্সপোজার ট্রেনিং ওয়াইজ, কোর্স এভালুয়েশন ওয়াইজ ইটস আ বিট ডিফারেন্ট। আমাদের কোনো প্রফ সিস্টেম নাই, যেটা দেশে আছে। আমাদের একটা সেমেস্টারের মতো, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম হয়, সাবজেক্ট ওয়াইজ থাকে, সাবজেক্ট ফাইনাল দিয়ে দিয়ে যেতে হয়। দেন ওয়েন ইট কামস টু ট্রেনিং, আমাদের ক্লিনিক্যাল সাবজেক্ট অনেক আগে শুরু হয়ে যায়। ওকে, আই গেস আমি মানে টেকনিক্যাল ইয়েতে যাচ্ছি, বাট ইট উইল বি হেল্পফুল যারা অলরেডি মেডিকেল লাইনে আছেন, যারা মাস্টার্সে করতে যাচ্ছেন, বা যারা হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অ্যান্ড থিঙ্কিং অফ ডিটেইলড গাইডিং, তাদের জন্য হয়তো ইউজফুল হতে পারে। সো এখন মোস্ট অফ দ্য দেশে, ইভেন সুইডেনে আমার যারা ইন্টার্নরা স্টুডেন্টরা আসে, তাদেরকে একদম ফার্স্ট ইয়ার থেকেই ক্লিনিক্যাল এক্সপোজার দেওয়া হয়। যে ট্রেডিশনালি আমাদের যেটা হয় যে প্রথম থেকে অ্যানাটমি ফিজিওলজি পড়ে পড়ে তারপরে তুমি থার্ড ইয়ারে গিয়ে প্রথম হিস্ট্রি নিবে, এরকম না করে সুইডেনে যেটা হয় এখন শুরু থেকে ফার্স্ট ইয়ার থেকেই তারা পেশেন্ট ইন্টারাকশন শিখে। সো চায়নাতে আমরা ফার্স্ট ইয়ারে পাইনি, বাট উই গট ইট ফ্রম সেকেন্ড ইয়ার, যে একদম মানে মোর ক্লিনিক্যাল এসপেক্টস, ক্লিনিক্যাল অ্যানাটমি করে করে নেয়া। সো ইট ওয়াজ গুড, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স, এবং আমি গ্রেটফুল আমার ফ্যাকাল্টির কাছে, কারণ ইফ দে ডিডন্ট গিভ দ্য অপরচুনিটি, আমার জন্য এখানে এসে ফাইট করা উড বি টাফ। আন্ডারস্ট্যান্ড, কোয়াইট ফ্যাসিনেটিং এগেইন। আমি আরেকটু যেটা জানতে চাই যে ডেফিনেটলি ওই সাউদার্ন ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার তো একটা বড় অ্যালামনাই নেটওয়ার্ক আছে। আপনার অ্যালামনাই নেটওয়ার্কের মধ্যে কিভাবে কমিউনিকেট করেন, আপনার এখন যেখানে আছেন সেখানে তারা কেমনভাবে আছে, এইটা একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে, যখন আপনি চায়নাতে পড়তে গেলেন, পড়াশোনার যে খরচটা, এইটা আসলে আপনি কিভাবে কম্পেয়ার করবেন? আমি বলবো না রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডেফিনেটলি, কিন্তু বাংলাদেশের পড়াশোনার খরচ আর ওইখানকার পড়াশোনার খরচ একটু তুলনা করতে চাই। যদিও আপনি পড়াশোনার যে ক্রেডিট মান এবং র্যাঙ্কিং এর কথা বললেন, সেখানে হয়তো বা আমরা এই কম্প্যারিজনটা করতে পারবো না, বাট ডেফিনেটলি সবার আগেই আসে যে না, হচ্ছে এক্স্যাক্টলি। বাবা পড়াশোনার খরচ কত, না, কেমন। না, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এখন তো ইটস এ ধরেন গুড। জাস্ট এনর্মাসলি চেঞ্জ হয়েছে চায়না, 12 বছরে অনেক চেঞ্জ হয়েছে। তো সেটাও একটু জানতে চাইবো যে আপনার লাইফস্টাইলটাও কেমন ছিল, চায়নায় লাইফস্টাইল কেমন, কেমন ভাবে বাংলাদেশিরা থাকে ইউজুয়ালি। হুম, হুম। এক্স্যাক্টলি, মানে যেটা বললাম, মানে আপনি যেটা বললেন যে অবশ্যই মানে স্টাফ টু কম্পেয়ার, কিন্তু টিউশন ফিস একটা খরচ যায়, বাকিটা তো লিভিং এর। হুম। টিউশন ফিস এর ক্ষেত্রে স্কলারশিপ হোল্ডারদেরকে কিছুই পে করতে হয় না, ইটস কমপ্লিটলি এক্সেমটেড। অবভিয়াসলি দেন ইউ হ্যাভ টু গেট, আমাদের সময় কন্টেক্সচুয়ালি যেহেতু জিপিএ মানে এ প্লাস তখনও এত হয় নাই, তখন ইট ওয়াজ এ ডিফারেন্ট প্রসেস, যে তখন 4.88 ওয়াজ এ স্ক্রিনিং, এন্ড দেন 5 ওয়াজ লাইক ইউ আর গেটিং এনএসইউ, তখন 100% ইয়ে দিয়ে দিত। মানে দেয়ার ওয়াজ ইয়ে তখন। কিন্তু থিংস আর চেঞ্জ নাও, কিন্তু এবং আরেকটা ব্যাপার হলো যে সিএসসি, যেটা চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, আমি যেটা মনে করি প্রত্যেকটা স্কলারশিপ কাউন্সিল প্রত্যেকটা দেশে, এটা ফুল ব্রাইট হোক ইউএস এর, আমাদের ইউরোপের এরাসমাস মন্ডাস হোক বা সিএসসি হোক, ইজ ভেরি মাচ পলিটিক্যাল। দে হুম। পে দোজ মানে টিউশন ফিস, তারা এগুলো করে
because of the vision and thing. These are long term global responsibility হোক বা পলিটিক্যাল এজেন্ডা হোক, these are মানে খুবই স্বাভাবিক, things. নরমাল। এবং in last decade China has enormously developed their wings in this arena, এবং তাদের সিএসসির ফান্ডিংও বেড়েছে অনেক। আচ্ছা। তো তখন আমরা বছরে 4-5টা দিলে এখন তারা 40 to 50 স্কলারশিপ খালি বাংলাদেশে দেয়, ফুল কাভার্ড। সো মানে কেউ যদি একটু একটু ইউনিভার্সিটি গুলোতে সার্চ করে, দের আর ডিফারেন্ট স্কলারশিপ প্রজেক্টস এজ ওয়েল। সো দের ইজ এ পসিবিলিটি টু কাভার দেম আপ। এবং তখন ইউনিভার্সিটি গুলো নিজেরা অপারেট করতো না, তারা এজেন্ট দিত, এটা এটা করতো, ইট ইজ টু বি কমপ্লিকেটেড। কিন্তু এখন ইউনিভার্সিটিতে তাদের নিজেদের ইন্টারন্যাশনাল অফিসগুলো খুব communicative, so they became more open to communication. So I think যারা interested, just feel free to mail them. And there are excellent universities, Beijing University আছে, সিংহোয়া আছে, আমার ইউনিভার্সিটি আছে, সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি। দেন there is this Suzhou, um, এবং even Hong Kong is excellent. um, ও, মানে চেক দ্যাম, দে দে আর রিয়েলি গুড। মানে মেইল করে দেখতে পারো যে এখানে কোথায় কোথায় ফান্ডিং অপরচুনিটিস আছে। when it comes to living, this is the interesting part. Living এর dormitory fees is pretty cheap. I mean, মানে কম্পেয়ার টু নট বাংলাদেশ, কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, হয়তো $200-300 এরকম ছিল তখন, ব্যাক ইন ডেজ। কিন্তু এবং মানে ফুডিং ইজ চিপার দেন বাংলাদেশ। মানে আচ্ছা। গ্রসারি, meat, vegetables, even restaurants are way cheaper than বাংলাদেশ, and ঢাকা থেকে তো ডেফিনেটলি চিপার। আচ্ছা। মানে এবং একটা স্টুডেন্ট তখনকার, ওকে আমি যদি 3% ইনফ্লেশনও ধরি এখন, করে করে না, এখন আসলে ইনফ্লেশন ধরাটাও বোকামি হবে, ইটস এ হিউজ গ্যাপ এখন। কিন্তু তখন অ্যাপ্রক্সিমেটলি 300 বা 400 ডলার উড বি ভেরি ডিসেন্ট ফর লিভিং, আচ্ছা। and then it was easily actually earnable as well. যে হুম। আমি পার্সোনালি, আমি ইংলিশ স্কুলে টিউটরশিপ করতাম। আহ, ওই বাচ্চাদেরকে রাইম শেখানো, ইট ওয়াজ লাইক নাইস সাইড হাসেল। তো হয়তো আওয়ারলি পেমেন্ট ছিল হলো $15 to $20। কোয়াইট কেউ গুড। যদি উইকলি 4-5 ঘন্টার কন্ট্রাক্টও পায় যে হ্যাঁ আমি উইকেন্ডে গিয়ে দুইটা ব্যাচকে পড়াবো, ইট ওয়াজ লাইক, এজ এ স্টুডেন্ট ইট বি লাইক কিং। আই মিন, রিচ ইনাফ টু বাই এ নিউ ফোন, ইট গুড স্টাফ, অ্যান্ড ট্রাভেল উইথ ফ্রেন্ডস। মানে I think I could cover most of my expenses from that. টিকেটস না, টিকেটস বাসা থেকে নিতাম, কিন্তু মানে এখন আরো অপরচুনিটি বেড়েছে। আমি অ্যাকচুয়ালি আই ফলোড ওয়ান অফ মাই জুনিয়র্স, হি স্টার্টেড হিজ ওন স্কুল, ইংলিশ স্কুল, এবং তাদের মানে ইয়ারলি টার্ন ওভার, ইফ আই এম নট রং, অলমোস্ট 100,000 US ডলারের উপরে তার শুধুমাত্র রেভিনিউ জেনারেট করছে। সো দ্যাটস এ হিউজ মার্কেট। As you know, political China was closed, then they opened after industrial revolution. এখন they're ruling the business. এতদিন they were the production hub. Now they're taking a step ahead, যে না আমরা নিজেরাই বিক্রি করবো, সো নো মধ্যস্বত্ব ভোগকারী। সো দে আর বিং মোর আপডেটেড টু গ্লোবালাইজেশন। তো এই জন্য মানে ম্যান্ডেটরি প্রত্যেকটা চাইনিজ স্কুলে দে নিড ইএলটি সার্টিফাইড টিচার্স, যারা প্রেফারেবলি নেটিভ স্পিকার। সো দ্যাটস এ হিউজ নাম্বার অফ নেটিভ স্পিকার যারা কাজ করে। তাদের পরে আমরা যারা ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলি, আমাদের জন্য টিয়ার 2 সিটিজ বা টিউশন হোম বা যেগুলো সাপোর্টিভ জায়গা আছে, ওইসব জায়গায় আমাদের কাজ করার অপরচুনিটি থাকে। ইভেন সেকেন্ড, এটা হলো একটা একটা আমি কাজ করেছি। আরেকটা যেটা সাইড হাসেল আমি করতাম, যে ট্রান্সলেটিং ফর দ্য বিজনেস এরাউন্ডস। কারণ আমি যে সিটিতে ছিলাম, ইট ওয়াজ গুয়াংজো, ফর্মালি নোন এস ক্যান্টন, হোম টু ক্যান্টন ফেয়ার, যেটা ফর আই ডোন্ট নো 200 ইয়ার্স ধরে এশিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস এক্সিবিশন করে। তো ওইখানেও মানে স্টুডেন্টরা কাজ করে এজ আ ট্রান্সলেটার। অনেক দেশ থেকে বিজনেসম্যানরা আসে, ইফ ইউ নো চাইনিজ অ্যান্ড ইংলিশ ইউ ক্যান বি আ ট্রান্সলেটার, অ্যান্ড দেন ইট কামস ইনটু অলসো যে শিপিং অ্যান্ড অল, এগুলো এগুলো ইটস ইভেন মোর
প্রফিটেবল, দেন ইউ মানে কেউ যদি 2 ঘন্টা উইকলি কাজ করে, দেন প্রবলি ইজ গেটিং মোর দেন দ্য teaching part. So there is a lot of opportunities about মানে স্টুডেন্ট ইনকাম ওইভাবে ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম ইউরোপ। ইউরোপে যেমন অনেক ধরনের অনেক ফিজিক্যাল জব আছে উইচ ইজ ভেরি ইজিলি অ্যাভেলেবল। চায়নাতে এটা এরকম না, ইউ হ্যাভ টু বি মানে ইউ হ্যাভ টু হ্যাভ সার্টেন কোয়ালিফিকেশন টু গেট দেম। তো মানে কম্পিটিটিভ একটু, কিন্তু পসিবল। আচ্ছা। কিন্তু যেটা বললাম যে এটা এরকমও না যে um, গেলেই পাওয়া যাবে, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কম্পিটেন্ট দেয়ার। সো কিন্তু মানে আমি যতটুকু জানি দের ইজ এ হিউজ নাম্বার অফ বাংলাদেশিস আর ডুইং গ্রেট। এবং আমি, ইফ আই এম নট রং, আই নো অ্যাট লিস্ট টু অফ our alumni who are actually professors now, one in Beijing and another one in somewhere in Shanghai, cardiologist and pediatrician. So assistant professorship তারা পেয়েছে recently. So going pretty well. গ্রেট। আপনি যেমনটা বলছিলেন যে আমরা কখনো থার্ড ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এরকম ভাবে হয় না, আমাদের ইউনিভার্সিটিতেও নেই, বাবা মারাও হয়তো বা কোনো সময় এরকম ইন্সপায়ার করে না। তো বিদেশে যাওয়ার সাথে সাথেই তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমার মনে হয় অনেক বড় ব্যারিয়ার। হ্যাঁ, আমরা হয়তো বা ইংরেজি জানি, সেটা হয়তো হেল্প করে, বাট নেটিভ ল্যাঙ্গুয়েজটা শেখাটাও তো খুব বেশি জরুরি। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এখন আপনি সুইডেনে আছেন, সুইডিশ ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা শেখা কমিউনিকেট করার জন্য, এটা নিয়ে যদি একটু বলতেন যে এটা কত ইম্পর্ট্যান্ট এবং আমরা কিভাবে, যারা নতুন যারা আসবে, কাজ করতে শিখবে, পড়াশোনা করতে জানবে, কি করা দরকার বা কি করতে পারে? আই থিঙ্ক মানে এটা হিউজ ইম্পর্টেন্ট। এবং আমি মানে ফার্স্ট অফ অল এটা তো আমাদের একদম এডুকেশনাল লেভেলে আসা উচিত যে উই শুড হ্যাভ আ থার্ড ল্যাঙ্গুয়েজ। হুম। যদিও আমরা এখনো মানে মাস লেভেলে ইংলিশও এখনো ঠিকমতো ওইখানে পৌঁছাতে পারি নাই, কিন্তু অ্যাটলিস্ট উই শুড স্টার্ট থার্ড ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস যেখান থেকে হয়। আমরা আনঅফিসিয়ালি কিন্তু দেশে এখনো বাড়িতে বাড়িতে গিয়ে লোকজন মানে টিচাররা আরবি শিখায়। কিন্তু মানে so আমার ব্যাক ইন হেড, অ্যাজ আই এম নট মুসলিম, আই ডিডন্ট হ্যাভ দ্যাট আরবি লেসন্স। কিন্তু ইন মাই হেড মানে ছিল যে যারা কেউ না কেউ মৌলবীদের কাছে, মৌলবী সাহেবদের কাছ থেকে আরবি শিখছে। দেন আই গট টু নো অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম যারা শিখছে দে আর নট রিয়েলি ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। আই মিন দে কান্ট রিয়েলি ইউজ ইট অ্যাজ এ স্কিল। সো আমাদের এক্স্যাক্ট। যে লিঙ্গুইস্টিক ইন্টিগ্রেশন ওইখানেও হয় নাই। দেন আমরা টিভি টিভি থেকে সবাই অনেকে হিন্দি উর্দু আমরা বলছি, শিখছি, এটা করছি, বাট ইটস অলসো নট ইনস্টিটিউশনালাইজড। সো এক্স্যাক্টলি। আমাদের আমাদের হাতের কাছেই 3টা ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি উর্দু আরবি, জাস্ট অ্যাজ অ্যান মানে অ্যাজ এ টুল টু মানে স্টার্ট। অবভিয়াসলি ইউরোপে যেমন তারা করে, তারা অবভিয়াসলি তারা যেমন সুইডিশদের ফার্স্ট প্রেফারেন্স থাকে স্প্যানিশ ওর জার্মান, সেম ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এবং কালচারালি কাছে। সো শিখলে তাদের জন্য লাভ হয়। আমাদের আরেকটা যেটা আমাদের কাছে, যেহেতু এইটা আমাদের সোসাইটিতে অলরেডি অনেকেই বলতে পারে এবং আমাদের ভালো রিসোর্স পার্সনস আছে, উই ক্যান জাস্ট, আমরা যদি এটাকে ইনস্টিটিউশনালাইজ করতে পারতাম তাহলে ইউজ করা যেত। কিন্তু যাই হোক, এটা হচ্ছে পলিসি মেকারদের ব্যাপার, দে উইল টেক কেয়ার অফ ইট কি করবে। কিন্তু আমাদের আমি যেটা আমার মনে হয়, আমাদের যখনই লোকজন আসে বাইরে, অনেকেরই ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি একটা বিশাল অনীহা থাকে। তো একটা থাকে যে আমরা ট্রাই করছি, পারছি না ইংলিশ, আমরা ট্রাই করছি, ওকে আমরা আমরা ঠিক এক্সপোজার পাচ্ছি পাচ্ছি না, কেউ হচ্ছে অনেক জায়গায়। কিন্তু আমাদের পার্সোনাল এফোর্টের জায়গায় সবাইকে আহ, একদম অনেস্ট থাকা উচিত যে দের ইজ নো মানে ডাউট যে আমাকে একটা এডিশনাল ল্যাঙ্গুয়েজ আমার জন্য অলওয়েজ বেনিফিট। এটা আমার জব অপরচুনিটিস বাড়িয়ে দেয়, সোশ্যাল ইন্টিগ্রেশন বাড়িয়ে দেয়, এন্ড এভরিথিং পসিবল। সেটা হোক আরবি, সেটা হোক হিন্দি, সেটা হোক স্প্যানিশ, ডাজেন্ট ম্যাটার। যদি আমি এটাতে কমিউনিকেট করতে পারি, আমি যদি শিখতে পারি, ইটস গুড ফর আস। এবং আমার এই জন্য থাকবে যে যারা যে কোনো থার্ড ল্যাঙ্গুয়েজের কাছে আছেন এখন, একটা জেনারেশন আছে, আই ডোন্ট নো ইফ ইটস জেন জি অর দ্য লেটার ওয়ান, দে আর ভেরি মাচ ইন্টু কোরিয়ান ড্রামা, কে পপ, কে ইটস পপিং। ইফ ইউ লার্ন কোরিয়ান, ইটস হিউজ। আই মিন, সো এটাই আর কি। এখন যেহেতু নলেজ অ্যাক্সেস ইজ ভেরি মাচ ইজি এবং এটা আছে, সো ইউজ দ্যাট এজ আ টুল। এবং এবং এই রিজিডিটি থেকে বেরিয়ে আসা, যে না আমি অন্য ল্যাঙ্গুয়েজ শিখবো না, এই 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 ধরনের আমি মেন্টালিটি অনেক পেয়েছি। এবং ইট কেম উইথ এ ভেরি ব্যাড প্রাইস। তাদেরকে শিখতে হয়েছে, কিন্তু দেন দে লস দ্য টাইম এন্ড এভরিথিং। সো আগে থেকে ফ্লেক্সিবল থাকলে ইটস ইজিয়ার।
সো ল্যাঙ্গুয়েজ স্কিল ডেফিনেটলি আ প্যারামাউন্ট থিং টু কনসিডার, এবং আমার মনে হয় যারা যায় এবং যারা যাবে পড়াশোনা করতে, ইভেন কাজ করতে, এটা শিখবে। আরেকটা কমন পারসেপশন আছে যে আমরা যারা ধরেন একটু উন্নত বিশ্বে বাংলাদেশ থেকে যাই, ডেভেলপিং কান্ট্রি থেকে যাই, পারসেপশনটা এরকম, আমরা কেউ কিন্তু হোয়াইট কলার জব হিসেবে যাই না। প্রাইমারি পারসেপশন এরকম থাকে না। আমি জবকে খারাপ বলছি না, বাট আমরা ব্লু কলার জব করি, বা আরো খুবই আমরা বলি কোট আনকোট অড জব করি। তো এই যে পারসেপশনটা, ডেফিনেটলি আপনার মতো মানুষ এই পারসেপশনটাকে ভেঙে দিয়েছে। আপনারা এমন একজন প্রফেশনাল যারা হচ্ছে মেইন স্ট্রিম এই প্রফেশনালিজমে কাজ করেন। হ্যাঁ, কিন্তু আবার তো অনেক একটা বড় সেগমেন্ট আছে যারা হচ্ছে যে আপনার এরকম ব্লু কলার জব বা ওয়ার্ড জবগুলো করছে। এই যে ডিফারেন্সিয়েশনটা, আমরা আমাদের এই আউটলুকটাকে কিভাবে একটা এরকম, যেমন ধরেন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ দেখি, তারা আইটিতে কাজ করছে, তারা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করছে, তারা হেলথে কাজ করছে, কিন্তু আমরা শুনি কি বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা হয়তো বা কোনো ওয়ার্ড জব করছে, রেস্টুরেন্টে কাজ করছে, বা সামথিং লাইক দ্যাট। সো আমরা যদি আমাদের এই ভিশনটাকে পিভট করতে চাই, শিফট করতে চাই, কি করা দরকার, কি ধরনের প্রিপারেশন নিলে আমরা ওইদিকে যেতে পারি বলে মনে হয়? এক্স্যাক্টলি, মানে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আজকের ডেটে। মানে বিং কামিং ফ্রম সেম অ্যাপিয়ারেন্স, আমরা সবসময় একই বক্সে থাকি, দেন আমরা উই গেট অটোমেটিকলি স্টেরিওটাইপ বিকজ অফ আওয়ার নাম্বারস ইন সার্টিন সেক্টর। তো অবভিয়াসলি দ্য হোল থিং গোজ টু পলিসি মেকিং এগেন, যে আমাদের এখন মানে এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অল অল ইটস এ হোল নিউ ডিসকাশন, এটা আমি সাইডে রেখে দিলাম। আমার পার্সোনাল দুঃখ বা আমার পার্সোনাল কমপ্লেইন আছে আমাদের এডুকেটেড স্টুডেন্টদেরকে নিয়ে, যারা আমরা আসি উইথ এ কমপ্লিট রং ভিশন অ্যান্ড মিশন। দ্য থিং ইজ, আমি যদি কম্পিউটার সায়েন্সে পড়ি, আমি যদি বিবিএ করি, আমি যদি ফিলোসফি নিয়ে পড়ি, আই হ্যাভ লার্ন সামথিং। হুম। ফার্স্ট অফ অল, আন্ডার লেভেলে আই শুড লার্ন সামথিং। যদি আমি নাও করে থাকি, আই শুড কোপ ইট আপ অর ফাইন্ড সামথিং উইচ ইজ মাই নিশ। হুম। হতে পারে আমার ফিউচারে গিয়ে আমার খুব প্যাশন জন্মালো, আমি বড় মিউজিশিয়ান হতে ছিলাম, বা আমি একজন ভালো শেফ হতে ছিলাম, ক্রিয়েটিভ, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আমাদের যেই স্টেরিওটাইপ আমরা হচ্ছে, এটার কারণে আমাদের হিউজ নাম্বার, ইফ আই সে, মানে খুব ব্লাইন্ডলি আমি কোনো রেফারেন্স নিতে পারবো না, কিন্তু ফ্রম মাই ভেরি ওন পার্সোনাল অবজারভেশন, আইড সে 90% স্টুডেন্টরা যদি আসে, তাদের তাদের ভিশন শুরু থেকেই খুব ন্যারো থাকে, যে ওকে, আই হ্যাভ টু স্টে। Staying is not the end. You can stay, you can get paper and stuff. Then you have to survive. Then you have to sustain. So শুরু থেকেই হওয়া উচিত যে I should uh, learn things which are needed in the market. In হুম। the end, life is very simple. You'll হুম। have dreams and then you have to pay them. I mean, you have to pay checks to get them. যদি এটা থাকে, দেন আমাকে কি করতে হবে, কি কি স্কিল মার্কেটে লাগে, how to get those jobs, how to get them done well, এবং information is very much available now. You can also see the competition. There are opportunities, internship, আমি বলছি না easy, it's very tough, কিন্তু হুম। people are doing it. চাইনিজরা করছে, ইন্ডিয়ানরা করছে, they're ruling the market like I don't know, মানে পুরো আইটি ইন্ডাস্ট্রি সুইডেনে যদি আমি আজকে দেখি, it's hugely dominated by them. And then আমাদের যে বায়োমেডিকেল রিসার্চ, হিউজলি ডমিনেটেড বাই চাইনিজ রিসার্চার্স। তো এতজন যদি করতে পারে, বাংলাদেশিরা আমরা আমরা কেন না? উই আর দ্য, আমাদের, আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড বা থার্ড মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, আমাদের পপুলেশন ইজ হিউজ। এবং যারা এখানে আসছে এত টাকা পয়সা খরচ করে, সো আই এজিউম দে অলসো হ্যাভ দিস ব্যাকগ্রাউন্ড ডিসেন্ট ইনাফ টু স্টাডি। তো আমাদের আমাদের যে কমিউনিটি বেসড যে মানে এনকারেজমেন্ট থাকে, ওইটাও একটা প্রবলেম। প্রথম থেকেই স্টুডেন্টদেরকে মিসগাইড করা হয় যে, মানে ওকে, দিস ইজ দি এন্ড, ইউ হ্যাভ টু এন্ড আপ ইন ম্যাকডোনাল্ডস। বাট আচ্ছা। বাট ইটস নট ব্যাড, আই মিন ডু দ্যাট। আমি নিজে নার্সিং ইনস্টিটিউটে কাজ করেছি যখন আমি মাস্টার্স করছিলাম। আই গট ফিউ আওয়ার্স টু ক্যারি স্টাফ, ওই যে ইয়েতে, ইজি মানি, ইউ ডু দ্যাট, ইউর স্টুডেন্ট। কিন্তু তোমার vision should be always what you want to do. This is your main goal. এন্ড কিন্তু আমাদের ওইসব জায়গা থেকে মানে স্যাডলি সবার টার্গেটটা খুব ডিফারেন্ট থাকে, যে না, আমার আমার টার্গেট হবে যে আই ডু পেপার, আমি এটা করবো পেপার, এখানে নাহলে আমি পর্তুগাল চলে যাব, নাহলে আমি মাস্টার শেষ করে লন্ডন থেকে আমি কোর্স করতে পারি নাই, আমি এখানে চলে আসবো, এখান থেকে ইতালি। সো এত কমপ্লেক্স না পৃথিবী, মানে এটা ওয়ার্ল্ডটা ততটুকু কমপ্লেক্স হয় যতটুকু আমরা নিজেরা বানাতে চাই। মানে হুম। করে লাভ কি হবে, আইল বি স্টিল অ্যান ইলিগাল ইমিগ্রেন্ট দেয়ার, যেখানে আমি একটা স্টুডেন্ট
ছিলাম, which is a very reputed মানে স্টেটাস ইন এ কান্ট্রি, ওইখান থেকে আমি এক জায়গায় একটা ইলিগাল ফ্লোটিং এলিমেন্টে পরিণত হলাম। এটা ইজ ভেরি স্যাড। এবং ইউরোপে আমরা, আমাদেরকে 2006 থেকে নাকি কতবার ওয়ার্নিং দেওয়া আছে গভর্নমেন্ট লেভেলে, এন্ড দেন উই আর অলরেডি ইন ব্ল্যাক লিস্ট। আমি সুইডেন অলরেডি বাংলাদেশ থেকে ডকুমেন্ট একসেপ্ট করে না, এডুকেশনাল ডকুমেন্ট। বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তান, নাইজেরিয়া, এরকম 4-5টা দেশ খুব হল অফ ফেমে চলে আসছে যাদের ডকুমেন্টস নিয়ে প্রবলেম, তো আমাদের আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়। রিসেন্টলি ডেনমার্ক মেডিকেল হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য একই, আমাদেরকে ওই একই কাতারে ফেলে একটা ইয়ে করেছে। সেনজেন ভিসা রিজেকশন রেটে আমরা হাইয়েস্ট। দিস আর অল আওয়ার ডিডস উইচ উই আর পেইং ফর, ইটস নাথিং এলস। আই মিন ইটস জাস্ট হোয়াট উই আর ডুইং। তো আমার অ্যাডভাইস সবাইকে এটাই থাকবে যে যারা স্টুডেন্ট আসে, ডু ইয়োর থিংস। আই মিন, যখন তারা দেশেও আছে, যদি লং টার্ম ভিশন থাকে, আজকে যদি যদি কেউ শুনে থাকে যারা এখন আন্ডার গ্রাজুয়েটে আসছে, মাস্টার্সে আসবে, ইউ হ্যাভ এ হিউজ টাইম, লার্ন রাইটিং, বেসিক এসওপিস, বেসিক ডিসেন্ট মেইলস। চ্যাট জিপিটিস আছে এখন, সুন্দর সুন্দর এসে লিখে। বাট ডোন্ট গেট ডিপেন্ডেন্ট উইথ, চেক, নিজের লিখো, কারেকশন করো, এন্ড দেন চেক হোয়াট আর দ্য ডিফারেন্সেস। আমি আমি একটা টাইমে প্রচুর মানুষের এসওপিস কারেক্ট করে গিয়েছি। এখন একটু কম করি, কারণ হয়তো আমার জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আগে খুব ফ্রিকোয়েন্ট আসতো। আম, হ্যাঁ, তো তখন মানে আই ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের ভালো ভালো জায়গা থেকে মানুষজন একই গদবাঁধা জিনিস লিখতে থাকবে, অথবা দের আর ভেরি ডিসেন্ট পয়েন্টস যে হোয়াট ইউ শুড রাইট, হাউ টু রাইট, ক্লিয়ার পয়েন্টস, ক্লিয়ার ওয়ার্ডস, ইট শুড বি ইয়োর ভয়েস। যে আমি মানবতার সেবায় ইয়ে করতে চাচ্ছি, দোজ কাইন্ড অফ থিংস, দিস আর প্রিটি ক্লিশে। তো ওই জিনিস, ওই ওই বৃত্ত থেকে বেরিয়ে আসা। এবং এটাই, এই জন্যই বারবার কথা পলিসি আসে, কারণ হলো আমাদের এই জিনিসগুলা উপর থেকে ঠিক না হলে একটা স্টুডেন্টের জন্য, যে হয়তো কোনো বড় টিয়ার 1 সিটিতে নাই, ঢাকা, চিটাগাং, সিলেট এরকম জায়গাতে নাই, টিয়ার 2 সিটিতে আছে, তার জন্য এই 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 শেলটা নিজে নিজে ব্রেক করাটা এত ইজি না। এবং সেক্ষেত্রে আহ, মানে অথরিটি শুড বি কেয়ারফুল, কারণ দিস ইজ টু লেট। কারণ মানে উগান্ডা বা রোয়ান্ডা ইজ অ্যানাদার লেভেল, উই ক্যান নেভার টাচ দেম। বাট যারা আমাদের সোশ্യോ ইকোনমিকের অবস্থা থেকেও খারাপে ছিল, উগান্ডা, কেনিয়া, জিম্বাবুয়ে, দে ওয়ার নট মাচ স্টেবল। কিন্তু ওয়েন আই সি দেয়ার পিপল, তাদের ক্রিডেন্সিয়ালস, রাইটিং ক্যাপাসিটি, অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি, এন্ড দেন ওয়েন আই সি মাই পিপল, দেন আমার রাগই হয় যে আমরা কেন পারছি না। আমরা ফিনান্সিয়ালি উই আর ডুইং ওয়েল, হিস্টোরিক্যালি উই আর ওয়েল, আমাদের একটা আমাদের নিজেদের জাতীয়তা, মানে একটা একটা ড্রগমা আছে, আমাদের নিজেদের একটা গর্ব আছে, সব আছে। দেন ওয়াই উই আর নট এবল টু এক্সিকিউট, মানে কেন আমাদের এরকম বেরোচ্ছে না? তো এটা এটা বোথ সাইড থেকে করতে হবে। যতদিন ধরে সিস্টেম করছে না, সিস্টেমের একটা আলাদা ডিসকাশন, এটা কিভাবে হবে, আই এম নট মাচ হোপফুল। কিন্তু আমার সাজেশন থাকবে, কেউ যদি শুনে থাকে আমার কথা এখন, যে at least to help yourself, কারণ when they're not there, so you should help yourself. There's a whole bunch of free YouTube videos. Even ChatGPT gives excellent tips how to write essays, how to write SOP, how to do basic Excel stuff, যেটা 12 pass should know এক্স্যাক্ট। ডিসেন্টলি। সো ওইসব জিনিস দেশ থেকেই নিজেকে ফিট করে আনা। তাহলে এখানে এই ধরনের অনেক হোয়াইট কলার জব আছে, ইন ফ্রেশার লেভেল, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল জবস, এসব জায়গায় নিজেকে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা যায়। তো ড্রাইভিং, দোজ থিংস আর ভেরি, মানে এগুলো একদম ব্রেড এন্ড বাটার, মানে একদম কাজে লাগবেই। তো ওইসব জিনিস দেশে থাকতেই রেডি করে আসা যায়। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাফ। অফকোর্স। তো আমার অ্যাডভাইস থাকবে ল্যাঙ্গুয়েজ, বেসিক ইংলিশ, বেসিক রাইটিং, বেসিক অ্যানালিটিক্যাল স্কিল। আম, হ্যাঁ, এই 5টা জিনিস, এবং ড্রাইভিং কি বলেছি, এইগুলা যাতে একটু সবাই দেশ থেকে নিজেকে প্রিপেয়ার করেন, দেন অবভিয়াসলি আইএলটিএস এন্ড এভরিথিং ইট কামস ইন দ্য প্যাকেজ, যে লেটার ফিসে। আমার সুন্দর, আপনি দুর্দান্ত রকমভাবে কিছু গাইডলাইন দিচ্ছেন। আমি হোস্ট হিসেবে ডেফিনেটলি কতটুকু বলা ঠিক হবে জানি না, বাট আমার মনে হয় সিস্টেম থেকে বা পলিসি লেভেল থেকেই প্রথমে চেঞ্জ করা দরকার, এবং বাকি যে দুইটা জিনিস আসলে চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে আমাদের মানসিকতা, এবং থার্ড হচ্ছে যে আমাদের আসলে শুনতে খারাপ লাগবে বাট খাসলত।
কারণ কি, ওই যে আপনি যেটা বললেন যে আমরা প্রথমে এসেই চিন্তা করি, এটা হয়তো বা ডেফিনেটলি আমরা দোষ দিতে পারি আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভটাকে, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাকে, যে আমরা এসেই প্রথমে থাকার চিন্তা করি, সার্ভাইভ করার চিন্তা করি, টাকা কামাই করার চিন্তা করি। বাট এরকম অনেক দেশের কথা আপনি বলছেন, রুয়ান্ডা, উগান্ডা, ইভেন অনেক আফ্রিকান নেশন যারা আমাদের দেশ থেকে অনেক সোশিও ইকোনমিক খারাপ অবস্থায় ছিল, বাট তারা দে ইমার্জড লাইক দুর্দান্ত রকম। এনিথিং। কেন আমরা পারতেছি না, কেন করি না? তখন ওই মানুষ আসে যে আমাদের মানসিকতা এবং খাসলত। সো এটাও আসলে চেঞ্জ করতে হবে পলিসি লেভেল থেকে, তো ডেফিনেটলি দ্য টপ অফ দ্য পিরামিড, তারপরে হয়তো চেঞ্জ করতে হবে এইগুলা। তো ভাই, আমি খুব সময় বেশি নিয়ে নিচ্ছি, আরেকটু জিনিস যেটা জানতে চাই, যেমনটা আগেও একজনের সাথে জিজ্ঞেস করছিলাম, যে স্টকহোমে বাংলাদেশি কমিউনিটিটা ইউজুয়ালি কোন ধরনের, মানে যদি সেগমেন্ট করি আমরা 1 2 3 4, কি ধরনের কাজ বা প্রফেশনের মধ্যে আছে সুইডেনে? আই থিঙ্ক মোস্ট উড বি, অ্যাকচুয়ালি আমি টাইম ওয়াইজ আছি, টাইম ফ্রেমে কিভাবে আসছিল। 70s 80s অনেক পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার এসেছিলেন, যারা ফার্স্ট জেনারেশন, প্রথম দিকের বাংলাদেশিরা। এক দুইজন স্টুডেন্টও আছেন, কিন্তু মোস্টলি পলিটিক্যাল অ্যাসাইলাম থেকে আসছিলেন। দেন তারপরে থেকে স্টুডেন্টরা আসা শুরু, রিসার্চাররা শুরু হলো, এন্ড দেন এখনো স্টুডেন্ট, রিসার্চার ওর স্পাউসেস, এইভাবেই এন্ট্রি পয়েন্টে আসছে। সো নাম্বার ওয়াইজ যদি আমরা আসি, দ্য বিগেস্ট নাম্বার উড বি স্টিল যারা যারা কাজ করছেন, এবং তারা হয়তো সুইডেনেও আসেনি। সুইডেনে এখন হিউজ চাঙ্ক অফ বাংলাদেশি যারা গ্রিস এবং ইতালি থেকে আসছে, যারা আচ্ছা। ওইখানে ব্লু কার্ড থেকে, ব্লু কার্ড বা ইউরোপিয়ান ওইখানে ন্যাশনালিটি পাওয়ার পরে ফর বেটার লাইফ দে শিফটেড হিয়ার এন্ড স্টিল ডুইং মানে ফিজিক্যাল জবস, রেস্টুরেন্ট ব্রাঞ্চেস, হুম। ক্লিনিং কোম্পানিজ। এখানে বাংলাদেশের একটা বড় চাঙ্ক আইটিতেও আছে, প্রিটি বিগ চাঙ্ক। তার থেকেও বড় একটা চাঙ্ক হয়তো রিসার্চে আছে, কিন্তু রিসার্চের প্রবলেম হচ্ছে সবাই অন, মানে ফিজিক্যালি হয়তো সুইডেনে নাই, কিছু মানুষ হয়তো ব্র্যাক থেকে বা আইসিডিডিআরবি থেকে অনেকে ভিজিটিং প্রফেসরশিপও আছে, সো দে আর কাউন্টেড স্টিল এজ মানে সুইডিশ রিসার্চার, যেহেতু তারা ইয়ে করা। তো এই হুম। এই আইটি রিসার্চার এই জায়গাটাও বড়। আইটিতে তাদের একটা কমিউনিটিও আছে, বাংলাদেশি আইটি প্রফেশনালস ইন সুইডেন, এরকম কিছু। আমাদের আছে বাংলাদেশি ডক্টরস ইন সুইডেন। আমরাও কম না, 50 60 জন হবে মিনিমাম, আমরাও আছি। আম, এরকম করেই ইয়েতে আরেক দল অন্টারপ্রেনার আছে, অন্টারপ্রেনারদের মোস্টলি রেস্টুরেন্টের মালিক। সেকেন্ড আইটি অন্টারপ্রেনার আছে অবভিয়াসলি, কিন্তু খুব বেশি না, নাম্বার ওয়াইজ হয়তো রেস্টুরেন্ট বা ইয়েতেই যাবে বেশি। পজিটিভ ওয়াইজ পুরো সুইডেনের আই থিঙ্ক রাফলি 70 80%, মানে মিনিমাম 80% আছে যে সবগুলোর মালিক বাংলাদেশি, কারি ইন্ডাস্ট্রির। ইভেন আমি আগে নর্থ উমিয়াতে থাকতাম, উমিয়ার সব সুশি রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি আই ওয়াজ, ইট ওয়াজ শকিং বাট ইন এ ভেরি পজিটিভ ওয়ে, যে সুশি তখনও 2016-এর কথা বলছি, আমি জানি না তখন কয়টা সুশি বার বাংলাদেশে ছিল, এবং কতজন লোক অ্যাকচুয়ালি ট্রাইড সুশি এভার ইন লাইফ, এন্ড দেন হাউ মেনি অ্যাকচুয়ালি লাইক সুশি, কারণ ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার টেস্ট প্যালেট, একদম র ফিশ। এন্ড দেন ওই একটা সিটির সব সুশি রেস্টুরেন্টের মালিক বাংলাদেশি ছিল। তো এরকম আর কি আমাদের কমিউনিটি গুলা। কানেকশন পয়েন্ট ইজ অলওয়েজ এমবেসি, এন্ড এমবেসি, এন্ড ওই পয়েন্টটাও ইজ অলওয়েজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই রুলিং দেশে কি থাকে ওইটার উপরে। যে আমরা আগে যেরকম ছিল, এখন দের ইজ এ শিফট। সো এজ এ নেশন, যেহেতু আমরা এখনো ফ্লুইডিটিতে আছি যে আমাদের নিজেদের আইডেন্টিটি কি হবে, সো ওইখান থেকে তারাও, আই আন্ডারস্ট্যান্ড ইটস নট দেয়ার ফল্ট, আই মিন দে আর অলসো হ্যাভিং দিস থিং, বাট তাদের এখান থেকে খুব ভালো ভালো এফোর্ট হয়। তারা অন্টারপ্রেনিয়াল মিট আপ করে, বিজনেস অপরচুনিটিস বোথ ইন সুইডেন এন্ড বাংলাদেশ, ইভেন আইটি প্রফেশনালদের জন্য করে। বাট হোয়াট আই অলওয়েজ ফেল্ট যে নিডেড, এটা হলো যে যারা বাডিং স্টুডেন্ট আসে, কারণ এটাই হলো আমাদের সবচেয়ে বেশি লোক এভাবেই আসে, এবং তাদেরকে রাইট ওয়ে দেখানো যে গো লার্ন ড্রাইভিং, ডু দিস বেসিক কোর্স, ডু দ্যাট বেসিক কোর্স, ওই ওই জায়গাটা এখনো মানে অপরচুনিটি অর অর উইচ নিডস টু বি ডান অ্যাকচুয়ালি কমিউনিটি সাইডে। আর কমিউনিটি এঙ্গেজমেন্ট মোস্টলি যা হয়, ঈদ, নববর্ষ, খাওয়া দাওয়া, মেলা, এগুলা প্রায়ই হয়। সো প্রিটি অ্যাক্টিভ, কিন্তু এগুলো খুবই স্টকহোম বেস, স্টকহোমের বাইরে সেভাবে উপসালা আছে, যেহেতু ইজ ভেরি ক্লোজ টু। স্ক্যাটার্ড কাইন্ড অফ স্টকহোমের বাইরে, তাই তো? বাট স্টিল
সেন্ট্রালি তো সবকিছু থাকবে। তো ওই যে খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছিল, আম, আবহাওয়া নিয়ে কথা হচ্ছিল, একটু যদি বলতেন। আমরা যেমন জানি যে স্টকহোমে বা সুইডেনে একটা বড় সময় থাকে শীত। কতদিন থাকে? 7 মাসের মতো? এটা কি সিভিয়ার কাইন্ড অফ ইটস এ শীত? ভেরি কিভাবে কোপা হয়? রিলেটিভ শীত। কতটুকু শীত? যেমন যে কোনো মানে আমাদের যে কোনো বাংলাদেশের জন্য এখানে সামারও অ্যাকচুয়ালি শীতের মতোই। আচ্ছা। মানে আমি আমার বাবা মাকে এক্সপ্লেন করি যে ডোন্ট এক্সপেক্ট গরম সামার, এটা আমাদের শীতের সময় যেরকম ফিলিংস হয় এটা আমাদের এখানকার সামার। এক দুই দিন প্রচন্ড গরম থাকে, দ্যাটস ফাইন, কিন্তু বাকি সময়ে শীত। কিন্তু যেটা ট্রু উইন্টার এখানে শুরু হয় দ্যাটস ফ্রম অক্টোবর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত যায়। ওকে। টেম্পারেচার প্রায় মাইনাসে, স্টকহোমে বেশি যায় না নিচে, -5-10 পর্যন্ত যায়। উমিওতে -30 পর্যন্ত যায়। ইটস নাইস। উইন্টার ইজ ডার্ক, কারণ আমাদের সবচেয়ে বড় দিন 22 জুন, আর সবচেয়ে ছোট দিন ডিসেম্বর সাম এন্ডের দিকে। সো এর মধ্যে লিটারালি ইউ ক্যান সি দ্য চেঞ্জ অফ দ্য ডে, মানে কিভাবে দিন বড় থেকে একটু একটু করে ছোট হতে থাকে। এবং অগাস্ট পর্যন্ত আমরা স্টিল, এখন আমার কয়টা বাজে, আমার 6টা বাজে, আমি রাতে 8টা 9টা পর্যন্ত আইল সি সানলাইট। হয়তো আমি অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমি 7টা 8টা পর্যন্ত দেখতে পাবো, বাট দেন আচ্ছা। ডিসেম্বরে যেতে যেতে সানলাইট কমে এক সময় 1-2 ঘন্টা থাকবে, তখনও মানে সানলাইট হচ্ছে একদম আমাদের বৃষ্টির সময় যেরকম মেঘলা থাকে ওই ধরনের। দেন তারপরে আবার ক্রিসমাসের পর থেকে একটু একটু করে দিনের আলো বাড়তে থাকবে। সো এটাই। আমার পার্সোনালি উইন্টার ভালোই লাগে। যখন স্নো থাকে ইটস বিউটিফুল। ক্রিসমাস একদম খুবই সুন্দর, মুভির মতো সেট মনে হয়। সুন্দর লাইট, একদম টিপিক্যাল ইউরোপিয়ান সিনারিও। স্নো না থাকলে ইট লুকস ভেরি ক্রাম্পি, ডার্ক, মানে ডিপ্রেসিং। কিন্তু যতবার আমার মনে হয়, আমি আমার মনকে বুঝাই যে স্টিল বেটার দেন +40 ডিগ্রি উইথ টোটাল দেন, আমার মনে হয় যে যদি আমি ওইটা কম্পেয়ার করি দেন। হুম, হুম, হুম। আরেকটা জিনিস ভাই, এই যে যেমনটা হচ্ছে যে আমি জানি না আপনি ফুডি কিনা। সো ফুডি হন আর না হন, তারপরে তো বাংলাদেশি যে খাবার দাবারের এক ধরনের কি বলা যায়, এক ধরনের তো ইচ্ছা জাগে। কি ধরনের বাংলাদেশি খাবার দাবার ইউজুয়ালি প্রেফার করেন বা খান এখানে? আমি তো ভাই চূড়ান্ত ফুডি, এবং আমার 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 টেস্ট প্যালেট হলো একদম খুবই আমার মিউজিক প্যালেটের মতো, মানে ব্রড। আমার অনেক খাবার ভালো লাগে, অনেক ডিফারেন্ট কুজিনস ভালো লাগে। হুম। আহ, মানে স্টকহোম আমি বলবো ইউএস এর মতো এত ভাইব্রেন্ট না। ইউ হ্যাভ ওয়ে মোর ভেরিয়েশনস ইন ইউএস। আনফর্চুনেটলি সুইডেনের অ্যাভেলেবিলিটি অফ কুজিনস আর ভেরি লিমিটেড। সুইডিশ খাবার স্টিল ভেরি বোরিং, মানে যখন ইন্টারন্যাশনাল কুজিং ইয়েতে আসে তখন স্টিল উই হ্যাভ জাস্ট মিট বলস এন্ড ম্যাশ পটেটোস, ফিশ এন্ড অল, নট অ্যাজ ভাইব্রেন্ট এস আদার্স। কিন্তু অনেক কিছু আছে দেশি খাবার। আই থিঙ্ক ইউ নেম ইট, ইউ হ্যাভ এভরিথিং হিয়ার অ্যাভেলেবল, ফ্রম গ্রোসারি টু রেস্টুরেন্টস। আই মিন ফুচকা থেকে আরম্ভ করে চটপটি, সিঙ্গারা, সমোসা থেকে আরম্ভ করে নাল্লি, ইভেন কাচ্চি। কাচ্চি পেতে একটু সমস্যা হয় কিনতে, বাট কাচ্চি ইউ ক্যান মেক মানে এনি টাইম। ইভেন কালকে রাতে আমি খেলাম ভুনা খিচুড়ি উইথ ল্যাম্ব রোস্ট, উইচ ইজ একদম দেশের মতো। আচ্ছা। আম, মানে নেম ইট, রসগোল্লা, দের আর লাইক মানে dozens of অলমোস্ট এভরিথিং পাওয়া caterings. যায়। অলমোস্ট এভরিথিং হচ্ছে যে ইউ ক্যান নেম ইট, এটা Everything বলছেন। from sweets to appetizer, everything you can. We have catering, we have restaurants, we have groceries, everything. ওয়ার অ্যাবাউট লাইক হোম কুকিং? আপনি তো রান্না বান্নাও করেন। হ্যাঁ, আমি আমি আমার আমার কুকিং ইজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড ফ্রম চায়না। মানে দিস টু আই স্টিল ডু দিস কুইক কুইক স্টাফ, ওয়ার্ক স্টাফ। আমার ওয়াইফ করে মোর মোর মানে গ্র্যান্ডিওস কুকিং, যেখানে অনেক প্রিপারেশন ইয়ে আচ্ছা, লাগে। আচ্ছা। তো আমি 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 আমার আমার কিছু ফেভারিট, মানে আমার কিছু অ্যালাউড ডিশেস আছে যেগুলো আমি বাসায় করার জন্য অ্যাপ্রুভড। বাকি হুম। ডিশ আমি এক্সপেরিমেন্টের জন্য অ্যাপ্রুভ না, এটা আমি আমার ব্যাচেলার লাইফে করতে পারতাম। বাট ইয়া আই মিন, এখানে প্রবলেম যেটা, এখানে ফ্রেশ জিনিস কম পাওয়া যায়। হুম। ফ্রেশ ভেজিটেবল, মিট অর ফিশ, সব মানে স্যালমন ছাড়া ফ্রেশ ফিশ নাই অলমোস্ট। আবরে আছে কিছু ইয়ে ধরনের, বাট খুব একটা টাফ। সো এই জন্য এটা একটা সমস্যা, কারণ যেগুলো শর্টে আমি
কুক করতাম, যে চাইনিজ যে ডিশগুলো তারা বানায়, এটার মেইন ইনগ্রেডিয়েন্টই হলো যে ইনগ্রেডিয়েন্ট নিজে, সেই হলো সবচেয়ে বড় সুপারস্টার। আমাদের যেরকম মশলা থাকে ওরকম তো না, মানে দেখা যায় একটা ফ্রেশ ফিশ, তার টেস্টই আলাদা আসছে, এন্ড দেন হয়তো হালকা ফুড ওয়াইন দিচ্ছে বা কিছু দিচ্ছে, বাট ইটস ভেরি মাইল্ড। তো ওই জিনিস হয় না। তো হ্যাভিং সেইড দ্যাট, আমি যদি একটু বলি যে একটু নাম্বারিং করেন যে তিনটা সুইডিশ ডিশের নাম বলেন আমাকে যেটা আপনার পছন্দ, অথবা ইন্টারন্যাশনাল কুইজিন যে কোনো কিছু হতে পারে, আর তিনটা বাংলাদেশি কুইজিন যেটা হচ্ছে যে আপনি ওইখানে খান এবং হয়তোবা খাওয়ার জন্য মনটা লাইক মনে হয় যে একটু বাংলাদেশ থেকে ঘুরে আসলে এটা খেয়ে ফেলতে পারবো। ক্যান ইউ নেম লাইক, মানে আমি খাই না কোনটা এখানে, যেটা বাংলাদেশে গেলে লিখে আসবো? নট এক্স্যাক্টলি বাট পছন্দ করেন, ইওর ফেভারিট কাইন্ড অফ ডিশ মানে ফ্রম বাংলাদেশ? ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম লাইক সুইডেন। সুইডেন, ওকে। সুইডেনে আমি সুইডিশই পিক করি। প্রথম would be the best IKEA meatball. This is like classic. Anyone can get even outside Sweden. Meatballs which are মানে sold in IKEA, decent price, no touristy hype. Mashed potato, ওইটার সাথে লিঙ্গং, একটা এক ধরনের বেরি, ওইটার একটা একটা চাটনির মতো থাকে, সস, এন্ড দেন কিছু মটরশুঁটি থাকে। এক্সিলেন্ট টেস্ট, একদমই মানে কোনো মশলাই নেই, but still it has its own taste, কারণ meat has its meaty taste, then you have this smooth potato, and then you have a bit of this thing, chutney যেটা, যে সসটা, লিঙ্গং সসটা, then you have an explosion of flavor without any spice. So this is excellent. আমার গো টু ফুড এটা, যখন আমি মানে it can never go wrong. আচ্ছা। Secondly, I'd say, okay, second is tough. Oh, salmon, baked salmon. So baked salmon, another the Swedish preparation jeta they use. They just cook salmon in নিজের oily, কারণ it's very oily. তো হালকা just এক সাইডে braise করে দেয় বাটার দিয়ে, but then they serve it whole. It can be with মানে potatoes or vegetables or even rice. একদম ক্রিমি, মুখে দিলে একদম মিশে যাচ্ছে। This is my absolute favorite. Again, I can never get bored of it. Third is, hmm, third would be hot pot. It's not Swedish though. কিন্তু আমি মাঝে মাঝে হটপটে যাই। It's a very Chinese tradition. You pick your seafood, fish, and then you do that. Recently we started one, মানে একটা ব্রিটিশ একটা চেইন just started here. It's pretty good. I love that. এখন দেশের তিনটা, ওর দেশি যদি তিনটা হয়, আমি গ্রিল মিস করি। গ্রিল এখানে ওইভাবে, উই হ্যাভ আ লট অফ কাবাব শপস, কিন্তু নট লাইক দ্য টার্কিশ ইরাকি কাবাব ইজ ভেরি ডিফারেন্ট দেন আস। আই মিস আমাদের দেশি জুসি একদম গ্রিল যেটা আসবে, একদম আমাদের দেশি সস, নট প্রিমিয়াম, নো গোমে, একদম খাস, একদম একদম সাইড মানে কাইন্ড। আমাদের কলেজের সামনে যে হীরা ঝিলের বা সিলেটের পানশির, এই ধরনের গ্রিল, এন্ড দেন সফট নান। দেশি চাইনিজ নট অ্যাভেলেবল হিয়ার, দেশে গেলেই আমি চাইনিজ খাই। দেশি এন্ড চাই দেন তো। মোস্ট ইম্পর্টেন্ট, কাচ্চি, বিয়ের অফকোর্স। কাচ্চি, আচ্ছা। যেখানে চালের সমান খাসি থাকবে। গ্রেট গ্রেট, দুর্দান্ত সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার জাস্ট আমরা খুব শেষের দিকে চলে আসছি। স্টকহোমে তো অনেক দিন ধরে আছেন, স্টকহোমে তো ঘুরতে যাওয়া হয়। ওভারঅল স্টকহোমে কি ভাল লাগে? স্টকহোম বলতে আমি জাস্ট ওভারঅল সুইডেন, ইটস নট স্টকহোম, স্টকহোমের বাইরেও। আমি 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 মানে যখনই ডিসক্রাইব করি স্টুডেন্টকে, জাস্ট দুইটা জিনিস, একটা হলো নেচার, একটা হলো মেন্টালিটি। হুম, দোজ টু থিংস আর মানে আনপ্যারালাল। সো কারণ তাদের মেন্টালিটি তাদের নেচারের কাছ থেকে ইনফ্লুয়েন্স, এবং বোথ আর রিফ্লেক্টেড টু দেয়ার কনস্টিটিউশন। সো আচ্ছা। আমি আজকে চাইলেই যে কোনো জায়গায়, যে কোনো মাঠে শুয়ে থাকতে পারি, and no one can stop me. This is হুম, my legal right until and unless আমি কারো বাড়ির বেড়ার ভিতরে ঢুকে যাই। এবং দ্যাট থিং ইজ অ্যামেজিং। আই মিন স্টকহোম ইজ মানে বাংলাদেশের থেকে 10 গুণ বড়, উইথ 1/10 পপুলেশন। সো ইউ ক্যান ইমাজিন কি পরিমাণে নেচার আছে। ইভেন তারা যখন কোনো রাস্তা বানায়, বাড়ি বানায়, ইটস ভেরি মাচ নেচার প্রিজার্ভিং। সো এই জন্য ইউএস এবং অন্যান্য যে কোনো পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে হিউজ অ্যামাউন্ট অফ ট্যুরিস্টরা আসে, হাইকাররা আসে, জাস্ট ফর দ্য স্ক্যান্ডিনেভিয়ান নেচার, যারা মাউন্টেন, যারা ওয়াইল্ড লাইফ পছন্দ করে। ক্যাম্পিং এখন একদম হাই সিজন, সব জায়গাতেই মানে এভরিওয়ান ইজ কামিং এন্ড স্টাফ। আই লাইক দোজ টু থিংস।
ইভেন আচ্ছা। সুইটস, যেটা মেন্টালিটির কথা বলছিলাম, এটা এই জন্যই যে even if they have different thoughts about us or anything, they think okay, this is being odd off, but they'll be very polite, helpful, gentle. খারাপ ভালো সব জায়গাতে থাকে, বাট আই থিঙ্ক দ্যাট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইউ ফিল সেফ। আই মিন, liking disliking is up to them, but they're very much welcoming. থ্যাংক ইউ। আর আমাদের যারা দর্শক আছে তারা ইউজুয়ালি সবসময় জানতে চায় যে তারা যদি ইউরোপে যায় এমন তিনটা দেশ, মানে আপনার ইনসাইট এবং অবজারভেশন থেকে যে তিনটা দেশ তারা পড়াশোনা এবং কাজ, কাজ বলতে ধরেন হচ্ছে আইটি, মানে প্রফেশনাল লেভেলের কাজ যেগুলা, যদি যেতে চায় কোন তিনটা দেশকে আপনি বেছে নেওয়ার জন্য পরামর্শ দিবেন? আমি আমি আসলে সাজেস্ট করি যে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ একটু যেতে। কারণ তাদের মানে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ডিফারেন্ট ইউনিভার্সিটিজ ডিফারেন্ট ওপেনিংস, কোন জায়গাতে ফান্ডিং বেশি আসছে পিএইচডির জন্য বা ওইটার উপর ডিপেন্ড করে। বাট ব্রড যদি হয়, মানে একদম ব্রড বেসিক হুম। ইয়েভাবে যদি দেখি, তাহলে ইউজুয়ালি যাদের ইকোনমি যত বেশি রানিং থাকে, যত বেশি বড় অপরচুনিটি থাকে, দে হ্যাভ মোর অপরচুনিটিস। সো ইউরোপে ইট কামস অলওয়েজ জার্মানি দ্য রুলার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, job openings and everything, they have মানে way more opportunities than others. Problem, long term staying here, they have stricter rules, হুম। language, 8 years and stuff. That's different story. But Germany is always the first. Then I see Netherlands, Copenhagen's equally uh, বড়, কারণ ইউরোপ as a whole not that big compared to ইউএস। হুম। কিন্তু সেকেন্ড অপশনে এগুলো আসবে। থার্ড আইড সে স্টিল সুইডেন, কারণ সুইডেন ইজ স্টিল নট অ্যাজ স্ট্রিক্ট অ্যাজ জার্মানি, probably not as large as Germany, হুম। but really well paid, well, মানে taken care, মানে opportunity competitive, but পেলে it's more settled. তো এখানে জব থেকে বের করা বা মানে এমপ্লয়ি রাইটস আর ভেরি স্ট্রং কম্পেয়ার টু জার্মানি। সো মানে ইটস আ গুড ব্যালেন্স। সো আইল পিক দিস থ্রি অ্যাকচুয়ালি। গ্রেট। থ্যাংক ইউ ময়ূক ভাই, আপনার কি বলবো, মূল্যবান সময় দেওয়ার জন্য। লাস্টলি, বাংলাদেশে আপনার যদি কোনো বন্ধু ডেফিনেটলি আছে, আত্মীয় স্বজন আছে, কাউকে যদি কোনো আমাদের মাধ্যম দিয়ে কোনো মেসেজ দিতে চান, লাইক কোনো সাধুবাদ, ধন্যবাদ বা কোনো কিছু, বা আপনি আসছেন এরকম কোনো অ্যানাউন্সমেন্ট যদি দিতে চান, আমাদের বিদেশের গল্পের মাধ্যমে দিতে পারেন, আমরা ডেফিনেটলি পৌঁছে দিব। সো আপনার জন্য এখন। ইয়েস। আহ আও এখনো আমার কোনো আহ, 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 কোনো এরকম নিউজ অ্যানাউন্সমেন্ট নেই। নো প্রবলেম, উই ক্যান লিভ ইট বাট আউট। ইয়া, বেস্ট অফ লাক। আমি জানি দেশের সবাই এখন একটা খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছে। সো আইড লাইক টু গিভ দিস মেসেজ অ্যাকচুয়ালি, কারণ অ্যাজ এ হোল খুব ডিপ্রেসিং মনে হয়। আমি এখন এখানে থাকলে খুব ডিপ্রেসিং মনে হতো যে এভরিথিং ইজ আনসার্টেইন। তো নিজের নিজের প্ল্যানগুলা, নিজের গোলগুলাতে সবাই ফোকাস থাকা উচিত, এবং দিস উইল বি মোর হেল্পফুল। অফকোর্স ডেফিনেটলি সবাই আমার মনে হয় যে ওরকম করেই আম, নিজের প্রয়োজন, দেশের প্রয়োজন, আলটিমেটলি ওভারঅল প্রয়োজনের দিকে মনোযোগ দিবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই আমাদের আশা। তো দর্শক, এই গল্প শুধুমাত্র ময়ূক চৌধুরীর নয়, এটি আমার মনে হয় আমরা যারা বিদেশে গিয়েছি এটি আমাদের সবার, যারা জীবনের একটা অংশ আমরা রেখে এসেছি দেশে এবং আরেকটা অংশ এখন আমরা কাটাচ্ছি দেশের বাইরে, এবং নতুন করে শুরু করছি সব, বলা যেতে পারে কোট আনকোট একটা অজানা ভূমিতে। সো শুনুন বিদেশের গল্প। আপনারও যদি মনে হয় যে আপনি আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, দয়া করে আমাদেরকে মেসেজ করুন, আমরা আপনার মেসেজের উত্তর দিব, আমরা কোনো একটা পর্বে হয়তো বা আপনাকে ডাকবো। সো আমরা এই গল্প শুনবো স্বপ্নের পেছনে ছুটে চলা মানুষের অদম্য ইচ্ছার কথা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সবাইকে ধন্যবাদ।